নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই সোমবার দিন এবং মঙ্গলবার দিন মার্কেটে প্রেসার থাকলে তারপরে দেখতে পাচ্ছেন গত দুদিন ধরে নিফটি ফিফটি এখানে ভালোই তেজি আসছে। আজকের দিনেও 169 পয়েন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। তো এই সোমবার এবং মঙ্গলবার যে মার্কেটে প্রেসার ছিল সেটা মূলত এই এক্সপায়ারির কারণে ছিল, এবং সেই এক্সপায়ারি মিটে যাওয়ার পরেই এই যে নিফটি ফিফটি এখানে তেজি দেখতে পাওয়া যাচ্ছে। তবে মার্কেট যদি দেখেন একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এখন ফেসে রয়েছে। মার্কেটকে উপরে তোলার জন্য বা খুব নিচে নামানোর জন্য সেরকম বড় কোনো নিউজ এখন মার্কেটে নেই। তারই সঙ্গে সঙ্গে মার্কেটে সেরকম বড় কোনো ইনফ্লো আসছে না যে মার্কেট ওপর দিকে উঠবে। এবং এই এফআইআই এরা তো লাগাতার ইন্ডিয়ান মার্কেট থেকে সেলিং করেই যাচ্ছে, তবে এদের যে সেলিং ফিগার এটা কিছুটা কমেছে। এই জিআই দেখতে পাচ্ছেন এর আগের দিন প্রায় 784 কোটি শেয়ার কিনেছিল, এবং সেই তুলনায় এই এফআইআই যে বিক্রি সেটা অনেকটাই কম তুলনামূলকভাবে এই 311 কোটির সেলিং। আর এই নিফটি ফিফটি একটা নির্দিষ্ট রেঞ্জেই রয়েছে, যেমন উপর দিকে এক্সপায়ারি আগে বলেছিলাম নিচের দিকে 23,800 পর্যন্ত যেতে পারে। এই দেখতে পাচ্ছেন প্রায় সেরকমই গিয়েছিল, 23,800 কিছুটা উপরে ছিল, এবং উপর দিকে রেঞ্জ কি বলেছিলাম এই 24,200। তো এই 24,200 রেঞ্জটাকে ভাঙলে একটা ব্রেকআউট আসতে পারে উপর দিকে 200 পয়েন্টের, মানে 24,400 পর্যন্ত যেতে পারে। এবং আজকের হাই কত ছিল দেখতে পাচ্ছেন এই 24,194। তো এই উপর দিকের যে লেভেল সেটা ভাঙার চেষ্টা আজকে নিফটি ফিফটি করছিল, কিন্তু সে ব্যাপারে সফল হয়নি। এই উপর দিকে আরো কিছুটা মুভ এলে এই নিফটি ফিফটিতে আরো অ্যাডিশনাল 200 পয়েন্টের কাছাকাছি তেজি দেখতে পাওয়া যেতে পারে। এবং যদি নিচের দিকে লেভেলের কথা বলি, ওই 24,000-এর লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ, এবং কোনোভাবে যদি 24,000-এর লেভেলটা ভাঙে তাহলে এর পরবর্তী যে সাপোর্ট সেটা থাকবে 23,800। আর এরপর ব্রডার মার্কেট ইন্ডাইসেস গুলো দেখে নেবো। এই নিফটি ফিফটি তো ভালো পারফর্ম করেইছে। নিফটি নেক্সট 50 দেখুন প্রায় 0.5% বাড়া। নিফটি ব্যাংক একদম ফ্ল্যাট, এর আগের দিনের ক্লোজিং প্রাইসেই বন্ধ হয়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.24% বাড়া। মিড ক্যাপ সিলেক্ট 0.26% বেড়েছে। এরপরে এই 100, 200, 500 এইগুলোতেও দেখতে পাচ্ছেন মোটামুটি 0.60%-এর উপরে তেজি দেখতে পাওয়া যাচ্ছে। মিড ক্যাপ 50 এটা প্রায় 0.5% বাড়া, এবং মিড ক্যাপ 100 এটাও 0.5%-এর কাছাকাছি বাড়া। এবং সব থেকে বেশি তেজি ছিল আজকে স্মল ক্যাপে। যাদের পোর্টফোলিওতে স্মল ক্যাপ স্টক রয়েছে তাদের পোর্টফোলিও আজকে খুবই ভালো পারফর্ম করেছে হয়তো, যেমনটা দেখতে পাচ্ছেন স্মল ক্যাপ 100 1.25% বাড়া, এবং এই স্মল ক্যাপ 50 এটা 1.13% বেড়ে বন্ধ হয়েছে। এবং ওভারঅল যে মার্কেট রেট সেটাও আজকে সলিড ছিল। এনএসসি তে দেখতে পাচ্ছেন 3,452 খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে। তাদের মধ্যে বেড়ে বন্ধ হওয়া শেয়ারের সংখ্যা কতগুলো এই 2225 খানা, এবং ডিক্লাইন শেয়ারের সংখ্যা কতগুলো 1145 খানা। যতগুলো শেয়ার পড়েছে তার প্রায় ডবল শেয়ার আজকের দিনে বেড়ে বন্ধ হয়েছে। আর এরপরে সেক্টর স্পেসিফিক মোটামুটি বেশিরভাগ সেক্টরই ভালো পারফর্ম করেছে। এই নিফটি হতে 1.21% আপ, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.31% বেড়েছে, এফএমসিজি বাড়া 0.5%-এর উপরে, নিফটি আইটি 4.64% আপ। আইটি সেক্টর দেখতে পাচ্ছেন আজকের দিনে টপ গেনার। কিছুদিন ধরে তো আইটি সেক্টরে লাগাতার ক্র্যাশ দেখতে পাওয়া যাচ্ছিল, তো এটাকে খুব বেশি গেন বলা যাবে না। কিছুটা রিকভারি এসেছে এই আইটি সেক্টরে। এই মিডিয়া 0.67% আপ, মেটাল 0.68% বেড়েছে, ফার্মা 0.5% বাড়া, পিএসইউ ব্যাংক কিছুটা পড়েছে 0.43% পড়া, প্রাইভেট ব্যাংক 0.18% আপ, এবং এই রিয়েলটি এটা মোটামুটি ভালো পারফর্মই করছে। আজকের দিনেও 1.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। আর এই আইটি সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছেন যে 10খানা কোম্পানি রয়েছে সেই সবগুলো কোম্পানি আজকে সবুজেই বন্ধ হয়েছে। অ্যাডভান্স শেয়ারের সংখ্যা 10খানা, এবং এই আইটির মধ্যে দেখতে পাচ্ছেন এই 5.20% বেড়ে বন্ধ হয়েছে কোফোর্জ। তারপরে এই প্রায় 4.5%-এর উপরে বেড়েছে এসিএল টেকনোলজি। তারপরে এই 4.5% বেড়েছে এই ইনফোসিস। এলটিএম এটা 3.5%-এর উপরে বাড়া। তারপরে এমফেসিস লিমিটেড এটা প্রায় 4.5% আপ, এবং এই সিস্টেম এটাই 6%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। আর এরপরে গ্লোবাল মার্কেট গুলো একবার দেখে নেব। প্রথমত যদি এই ইউরোপিয়ান মার্কেট গুলো দেখি, এগুলো তো মোটামুটি ভালো পারফর্মই করছে। এই ড্যাশ দেখতে পাচ্ছেন জার্মানির মার্কেট 1.82% বাড়া, ফুটসি 100 1.35% আপ, ক্যাকপট্টি বেড়েছে 1.67%, ইউরোস্টক সেটা 1.37% বাড়া। এবং যদি এশিয়ান মার্কেট এর ইন্ডেক্স গুলো দেখি, দেখতে পাচ্ছেন এখানে বড় বড় পতন এসেছে। আজকে এই নিফটি জাপানের মার্কেট 2.5% ক্র্যাশ করেছে। তারপরে সাংহাই দেখুন 2.03% পড়া। তারপরে এই হ্যাংসেং এটা 1% কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। এবং সাউথ কোরিয়ার যে মার্কেট রয়েছে কোসপি এটা 8%-এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। বেশিরভাগ যে এশিয়ান মার্কেট এগুলো সবই প্রায় লাল নিশানে বন্ধ হয়েছে। সেই তুলনায় আমাদের যে ইন্ডিয়ান মার্কেট এটাও এশিয়ান মার্কেটের মধ্যে পড়ে, এটা কিন্তু ভালো পারফরমেন্সই দেখিয়েছে। যদি সাউথ কোরিয়ার মার্কেটের কথা বলি, কোসপি এটা দেখতে পাচ্ছেন আজকে প্রায় 1.5%-এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। এর পেছনে কারণ কি? তো দুখানা বড় বড় স্টক এই যে কোসপি ইন্ডেক্স এটাকে এতটা নিচে নামিয়েছে, সেই দুটো হচ্ছে এই স্যামসাং ইলেকট্রনিক্স এবং এরই সঙ্গে সঙ্গে এই এসকে হাইনিক্স। তো এই দুটো কোম্পানি যদি পারফরমেন্স দেখেন, দেখতে পাচ্ছেন এই যে স্যামসাং এটাই সাউথ কোরিয়ার কোম্পানি, এটা আজকে এই 9% পড়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে এসকে হাইনিক্স এটা দেখতে পাচ্ছেন 14.5%-এর উপরে ক্র্যাশ করেছে। তো এই দুটো স্টকের এই কোসপি ইন্ডেক্সে বড় ওয়েটেজ রয়েছে, এবং এই দুটো স্টকই কোসপি ইন্ডেক্সকে এতটা নিচে নামিয়েছে। তো কি কারণে এই দুটো কোম্পানি এতটা পড়েছে? দেখতে পাচ্ছেন সাউথ কোরিয়ার কোসপি সামস 8% অ্যাজ ইনভেস্টর লুক বিয়ন্ড দ্য ফিড বুম। তো এই যে এআই সেক্টর
সেক্টর রয়েছে, সেমিকন্ডাক্টর সেক্টর রয়েছে, এগুলোতে এমনি বুম দেখা যাচ্ছিল। তো সেই ব্যাপারে ইনভেস্টরদের যে নজর এগুলো অন্যান্য কিছু সেক্টরের দিকে যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে ইনভেস্টরদের মনে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। প্রথমত এআই সেক্টরে এত যে ইনভেস্টমেন্ট হচ্ছে সেখান থেকে ভালো রিটার্ন আসবে তো, এরকম একটা তো চিন্তা তৈরি হয়েছে। তারই সঙ্গে সঙ্গে বর্তমানে এআই সেক্টর, সেমিকন্ডাক্টর সেক্টর এখানে তো হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট হচ্ছে। গুগল, মাইক্রোসফট এরা প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে, কিন্তু পরবর্তীকালে এই সেক্টরে এত বেশি ইনভেস্টমেন্ট আসবে কিনা এই ব্যাপারেও কিন্তু ইনভেস্টরদের মনে প্রশ্ন তৈরি হয়েছে, এবং এই কারণেই ইনভেস্টরদের যে নজর সেগুলো অন্যান্য সেক্টরের দিকে ঘুরেছে। আর এই সাউথ কোরিয়ার যে মার্কেট রয়েছে এটা মূলত এআই রিলেটেড, সেমিকন্ডাক্টর রিলেটেড স্টক নিয়ে তৈরি, মানে এই স্টক গুলো বেশি ওয়েটেজ রয়েছে। তো এই স্টক গুলোতে পতনের কারণে সাউথ কোরিয়ার মার্কেট এতটা পড়েছে। আর তেমনি ইন্ডিয়ান মার্কেট বাড়ার পেছনে এটাকেও একটা কারণ হিসেবে ধরতে পারেন। তো এআই রিলেটেড সেক্টর তার সঙ্গে সঙ্গে এই সেমিকন্ডাক্টর রিলেটেড সেক্টর এগুলোতে পতন এলে ইন্ডিয়ান মার্কেটে তার রিভার্স রিয়াকশন দেখতে পাওয়া যায়। কারণ আমাদের যে ইন্ডিয়ান মার্কেট রয়েছে, এই নিফটির কথা বলুন, সেন্সেক্স এর কথা বলুন, এবং যে অন্যান্য স্টক গুলো রয়েছে সেগুলো কিন্তু এআই সেক্টরে সেভাবে ইনভেস্ট করছে না, এআই কে কাজে লাগায় কিন্তু ইনভেস্ট করে না। তাই এআই সেক্টরের পতন এলে এই আমাদের যে ইন্ডিয়ান মার্কেট, এদের যে নর্মাল আইটি কোম্পানি গুলো রয়েছে সেগুলোতে কিন্তু তেজি আসে, সেরকমটা আজকের দিনে দেখতেও পাওয়া গেছে। এরপরে আমেরিকান মার্কেটের ফিউচার্স, বর্তমানে দেখতে পাচ্ছেন ডাউ জোন্সের যে ফিউচার্স রয়েছে এটা কিছুটা তেজিতেই রয়েছে। এর সঙ্গে সঙ্গে এই যে নাসডাকের ফিউচার্স এখানে মোটামুটি ভালো একটা তেজি দেখতে পাওয়া যাচ্ছে। আর এরপরে ক্রুড অয়েল দেখে নেব। এই ক্রুড অয়েল আজকের দিনে আরো বেশি ক্র্যাশ দেখিয়েছে। এই WTI ক্রুড এটা তো 70-এর নিচেই রয়েছে, এবং ব্রেন্ট ক্রুড এটা দেখতে পাচ্ছেন এই 70-এর রেঞ্জে চলে এসেছে, আজকের দিনেও 1.26% পড়েছে। দেখতে পাচ্ছেন এই অল্প কিছুদিনের মধ্যে এক একটা ক্রুড অয়েলের ব্যারেল প্রায় $50 সস্তা হয়ে গেছে। কিছুদিন আগেই তো এটা $120 পার ব্যারেলে ট্রেড করছিল। এরপরে গোল্ড সিলভার দেখে নিই। এই গোল্ড সিলভারে আজকের দিনে কিছুটা রিকভারি এসেছে। গোল্ড 1.19% আপ, এবং এই সিলভার এটা 2.25%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে চলুন আমাদের ইন্ডিয়ান মার্কেটের টপ গেনার এবং লুজার গুলো দেখে নিই। অনেক শেয়ারই ভালো পারফর্ম করেছে, অনেক শেয়ার খারাপ পারফর্ম করেছে। যেমন তাদের মধ্যে টপ গেনারে দেখতে পাচ্ছেন RHI ম্যাগনেসিটা, এর নাম দেখতে পাওয়া যাচ্ছে 4.24% আপ। তারপরে জেনসার টেক এটা প্রায় 11% বেড়েছে। তারপরে ইক্লাক সার্ভিস এটা 5% আপ। তারপরে এক্সাইড ইন্ডাস্ট্রি এটা 7.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে সোনা BLW এটা 7.35% আপ। এছাড়াও এই টাটা টেক এখানে 6.5%-এর কাছাকাছি তেজি দেখতে পাওয়া গেছে। তারপরে ম্যামমাই ইন্ডিয়া এটা 8.5%-এর ওপরে বাড়া। এরপরে লুজার শেয়ার গুলোর মধ্যে কি কি পড়ছে, এই HFCL লিমিটেড এটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 2.68% ডাউন হয়েছে। তারপরে থার্মেন্স লিমিটেড প্রায় 4%-এর উপরে পড়া। তারপরে রাইটস 3.94% ডাউন হয়ে গেছে। গতকাল খুব ভালো তেজিতে ছিল, কিছুটা প্রফিট বুকিং এসেছে। তারপরে ডিমার্ট এটা 3.34% ডাউন। তারপরে ব্যাংক অফ বরোদা এটা 4.34% পড়েছে, এবং এরই সঙ্গে সঙ্গে AIA ইঞ্জিনিয়ারিং এখানে 4.5%-এর কাছাকাছি পতন দেখতে পাওয়া গেছে। আর এরপরে যদি একটা গুরুত্বপূর্ণ নিউজ কভার করি, তো সেই নিউজটা কি, সেটা হচ্ছে আজকের দিনে এই ইন্ডিয়া এবং জাপানের মধ্যে একটা বড় পার্টনারশিপ হয়েছে। তো কোন কোন সেক্টরে এই পার্টনারশিপ হয়েছে দেখতে পাচ্ছেন, এই AI সেক্টর, ডিফেন্স সেক্টর এবং এনার্জি সেক্টর এগুলোতে বড় পার্টনারশিপ হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান জাপান আর লুকিং ওয়েল বিয়ন্ড ট্র্যাডিশনাল কোঅপারেশন অ্যান্ড প্রিপেয়ারিং ফর এ ফিউচার সেফ বাই টেকনোলজি অ্যান্ড ইকোনমিক সিকিউরিটি। এই জাপানের প্রাইম মিনিস্টার এই সেনি তাকেইচি তিনি এই ইন্ডিয়াতে এসেছেন, এবং এই ইন্ডিয়াতে আসার পরে এই যে পার্টনারশিপ সেটা হয়েছে, এবং বড় ইনভেস্টমেন্টের খবরও সামনে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই জাপানের যে প্রাইম মিনিস্টার রয়েছেন এই তাকাইচি তিনি এই ইন্ডিয়াতে $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট করবেন বলেছেন, এবং তারই সঙ্গে সঙ্গে এই দুটো দেশ সম্মিলিতভাবে এই যে AI সেক্টর সেখানে কাজ করবেন। তো এটা ভারতীয় মার্কেটের জন্য একটা বড় পজিটিভ নিউজ। আর ভিডিও শেষে নিফটি দেখে নেবো। এই নিফটির মধ্যে দেখতে পাচ্ছেন আজকে 33টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে, এবং 17টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। তো এদের মধ্যে কোনগুলো ভালো এবং কোনগুলো খারাপ পারফর্ম করলে দেখতে পাচ্ছেন, প্রথম 4টে কোম্পানি আইটি সেক্টর থেকে বিলং করছে। ইনফোসিস প্রায় 4.5% আপ, টেক মাহিন্দ্রা 4.5% আপ, HCL টেক এটাও 4.5%-এর কাছাকাছি বাড়া, TCS 4.45% আপ, এবং বাজাজ ফিনসার্ভ এটা 3.42% বেড়ে বন্ধ হয়েছে। আর লুজার শেয়ার কোনগুলো, লুজার শেয়ারের মধ্যে ম্যাক্স হেলথ রয়েছে 1% ডাউন। তারপরে L&T 16.87% পড়েছে, অ্যাক্সিস ব্যাংক করেছে 16.69%, নেসলে ইন্ডিয়া এটা 16.56% ডাউন, এবং এই রিলায়েন্স এটা 16.47% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।